11 ঘন্টা পর কর্ণফুলীতে আছড়ে পড়া বিধ্বস্ত বিমান উদ্ধার, পাইলট জাওয়াদের প্রথম জানাজা সম্পন্ন, বিমান বাহিনীর তদন্ত কমিটি গঠন। ভোট পাবে না জেনে নির্বাচনে আসেনি বিএনপি, সংসদে প্রধানমন্ত্রী বললেন দেশে ঋণ খেলাপির সংস্কৃতি চালু করেন জিয়া। খালেদা জিয়া সহ নেতা কর্মীদের মুক্তির দাবিতে নয়াপল্টনে আজ সমাবেশ করবে বিএনপি। ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাকায় মিছিল। সড়কে ঝুঁকি কমাতে নতুন আইনের বাস্তবায়নে দুর্ঘটনা আরও বাড়বে, বলছেন যোগাযোগ বিশেষজ্ঞ। এক সড়কে ভিন্ন মাত্রার গতি চালকদের জন্য বড় বাধা। এবং ভারতে নতুন সরকার গঠনের পর গঙ্গা ও তিস্তা চুক্তি নবায়নের আশা ঢাকার। ডোনাল্ড ব্লুর সফরে পশ্চিমাদের অস্বস্তি কাটবে, বলছেন পররাষ্ট্র সচিব। দর্শক, শুভ সকাল। শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। সংবাদ সকালে আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। এবার বিস্তারিত। অবশেষে উদ্ধার হলো বিধ্বস্ত হওয়া প্রশিক্ষণ বিমান। রাত 10:30টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশ থেকে বিমানটি উদ্ধার করে নৌবাহিনী। বৃহস্পতিবার দুপুর থেকেই অভিযানে নামে উদ্ধারকারী দল। এদিকে জহুরুল হক বিমান ঘাঁটিতে নিহত পাইলট অসীম জাওয়াদের প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম প্রতিনিধি AKM নাজিমের তথ্য ও ছবিতে টুম্ফা আফরোজের ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার বেলা 11টায় বন্দরনগরী চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় আকাশে হঠাৎ একটি বিমানে আগুন দেখতে পান স্থানীয়রা। কিছু সময়ের মধ্যে সেটি বিধ্বস্ত হয় কর্ণফুলী নদীতে। প্যারাশুটে নামতে দেখা যায় দুই পাইলটকে। দৃশ্যটি স্থানীয়রা ধারণ করেন মোবাইল ফোনে। জানা যায় পতেঙ্গা এলাকায় কর্ণফুলী নদীতে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান YAK-130 বিধ্বস্ত হয়। পরে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ড নদী থেকে দুই পাইলটকে উদ্ধার করে চট্টগ্রাম CMH-এ নিলে মারা যান পাইলট অসীম জাওয়াদ। আহত কো পাইলট সোহান এখনো চিকিৎসাধীন ছিল। তো কিছুক্ষণ পরে উড্ডয়নের কিছুক্ষণ পরে একটি চাকা খুলে বুট ক্লাবের সীমানায় পড়ে। তার কিছুক্ষণ পরে আরেকটি চাকা খুলে পড়ে যায় এবং চাকা খুলে যাওয়ার কিছুক্ষণ পরে পিছনে আগুন লেগে বিমানটি সাথে সাথে পানিতে পড়ে যায়। উনি পানির ভিতরে ঢুকে গেছিল, টানি তুলতেছি যে অনেক ওজন, উনি জীবিত আর উনি অজ্ঞান হয়ে গেছে। তোলার পরে কি নাকে মুখে না। বৃহস্পতিবার দুপুর থেকেই কর্ণফুলীর বিস্তীর্ণ এলাকা জুড়ে বিধ্বস্ত বিমানের খোঁজে তল্লাশিতে নামে বিমান, নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। রাত 10:20 কর্ণফুলী থেকে বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করে নৌবাহিনী। এদিকে রাত 9:30টার দিকে নিহত স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় চট্টগ্রামের জহুরুল হক বিমান ঘাঁটিতে। একমাত্র আদরের সন্তান জাওয়াদকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন তার মা। সন্তানকে সাফল্যের সর্বোচ্চ চূড়ায় পৌঁছিয়েও শেষ পর্যন্ত নিজের কাছে ধরে রাখতে পারলেন না তিনি। মেধাবী অসীমের মৃত্যুতে তার গ্রামের বাড়ি মানিকগঞ্জে স্বজনরা এখন শোকে স্থবির। সে তার মা বাবার একমাত্র সন্তান, ছাত্র হিসাবেও সে খুবই ভালো ছিল। আমরা মানিকগঞ্জবাসী খুবই দুঃখিত এবং শোকাহত। তার পরিবারকে আমাদের সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই। পরিবারের পক্ষ থেকে তাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য পরীক্ষা দিতে বলছিল, ভর্তি হওয়ার জন্য, কিন্তু তার একমাত্র স্বপ্ন ছিল এটা যে আমি পাইলটই হব, সেটা তার পূর্ণ হয়েছিল। 2010 সালে বিমান বাহিনীতে যোগ দেন অসীম জাওয়াদ। 2011 সালে জিডি পাইলট হিসেবে কমিশন লাভ করেন তিনি। ব্যক্তি জীবনে এক কন্যা এবং পুত্র সন্তানের জনক তিনি। নিউজ ডেস্ক, দেশ টিভি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ভোট পাবে না জেনেই বিএনপি উপজেলা নির্বাচনে আসেনি। তার দাবি দেশে ঋণ খেলাপির সংস্কৃতি চালু করেন জিয়াউর রহমান। এরপর তা এরশাদ ও খালেদা জিয়ার মাধ্যমে বৃদ্ধি পায়। রাতে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি একথা জানান। প্রধানমন্ত্রী বলেন, ক্যাপাসিটি চার্জ ছাড়া কোনো দেশে বিদ্যুৎ কেন্দ্র হয় না, করাও যায় না। বিস্তারিত জানাচ্ছেন আলদোমান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশে ঋণ খেলাপির সংস্কৃতি চালু করেন জিয়াউর রহমান। এরপর তা এরশাদ ও খালেদা জিয়ার মাধ্যমে বৃদ্ধি পায়। রাতে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি একথা জানান। এরশাদের আমলে, খালেদা জিয়ার আমলে, এবং সেখান থেকে এখনো পূর্ণ মুক্তি পাওয়া যায়নি। এটাই হলো বাস্তবতা। আজকে অনেকে গণতন্ত্রের কথা বলে, গণতন্ত্রের প্রবক্তা হয়ে গেছে কেউ কেউ।
আমার প্রশ্ন, যারা এখন গণতন্ত্র চিল্লায় তাদের জন্মটা কি গণতন্ত্রের মধ্যে দিয়ে হয়েছে, না ওই রক্তাক্ত হাতে যারা ক্ষমতা দখল করেছিল সেই সেনা কর্মকর্তাদের পকেট থেকে বের হওয়া রাজনৈতিক দল, যারা বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছিল? প্রধানমন্ত্রী সংসদকে জানান, কৃষকদের কম লোডশেডিং দিয়ে রাজধানীর অভিজাত এলাকায় বেশি লোডশেডিং দেওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। 1000 মেগাওয়াট বা 2000 মেগাওয়াট যেদিন লোডশেডিং হবে, আমার গ্রামে লোডশেডিং আর দেবে না, দেবা গুলশান, বাড়িধারা, বনানী, বড় লোকদের জায়গায়, যারা সব থেকে বেশি বিদ্যুৎ ব্যবহার করে। ক্যাপাসিটি চার্জ ছাড়া কোনো দেশে বিদ্যুৎ কেন্দ্র হয় না বা করা যায় না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সংকট নিরসনে দ্বিতীয় আরেকটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করার পরিকল্পনা করছে তার সরকার। 60 সাল থেকে 62 সাল থেকে পাওয়ার প্ল্যান্ট হওয়ার কথা, পাকিস্তানিরা আমাদের ধোঁকা দিয়েছিল। 2টা পাওয়ার প্ল্যান্ট করবে বলে 2টাই নিয়ে গেল পাকিস্তানে, আর আমাদের সেই জমি পড়েছিল। আজকে আমরা সেখানে সেই পাওয়ার প্ল্যান্টে আজকে বিদ্যুৎ কেন্দ্র আমরা নির্মাণ করেছি, এবং এই বিদ্যুৎ কেন্দ্র সব থেকে ভালো বিদ্যুৎ আমরা পাবো, এবং আমরা সেখানে আরো একটা করব। আমি ইতিমধ্যে আমি কথা বলেছি। প্রধানমন্ত্রী বলেন, ভুয়া ভোটার ও ভোট চুরির দায়ে যারা ক্ষমতা ছেড়েছিল তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না। 15 ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে, 30 মার্চ খালেদা জিয়া জনগণের রুদ্র রোষে আন্দোলনের পদত্যাগে বাধ্য হয়েছে ভোট চুরির অপরাধে। 15 বছরের উন্নয়ন নিয়ে যারা প্রশ্ন তোলে তাদেরও কড়া সমালোচনা করেন শেখ হাসিনা। সহ সংশ্লিষ্ট সকল সেবাদানকারী। আল নোমান, দেশ টিভি, ঢাকা। এদিকে ব্যাংক খাতের অবস্থা দিন দিন আরও খারাপ হচ্ছে বলে মন্তব্য করেন বিরোধী দলীয় নেতা জি.এম. কাদের। বৃহস্পতিবার দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সমাপনী ভাষণে তিনি একথা বলেন। ব্যাংক খাতের অনিয়ম দুর্নীতি নিয়ে বিরোধী দল প্রতিনিয়ত কথা বলছে, এরপরও পরিস্থিতির উন্নতি হচ্ছে না বলে হতাশা জানান তিনি। দেশের ব্যাংক খাত যে ধ্বংস হয়ে যাচ্ছে তার বড় উদাহরণ এনআরবিসি ব্যাংক বলেও মন্তব্য করেন জাতীয় পার্টির চেয়ারম্যান। ভারতের নতুন সরকার গঠনের পর তিস্তা ও গঙ্গা চুক্তি নবায়নে আশাবাদী বাংলাদেশ। সফররত ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক শেষে একথা জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। তিনি জানান, ভারতের নির্বাচনের পর প্রধানমন্ত্রীর দিল্লি সফরের বিষয়টি নিয়ে আলোচনা হবে। বিস্তারিত জান্নাতুল মোহনার প্রতিবেদনে থাকছে। ভারতে চলমান লোকসভা নির্বাচনের মাঝেই বাংলাদেশ সফরে এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রো। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। পরে মন্ত্রী জানান, বেইজিং নয়, ভারতের নির্বাচনের পরে আগে ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া তিস্তা বহুমুখী প্রকল্পে অর্থায়নও করতে চায় ভারত। তিস্তায় আপনারা জানেন যে আমরা একটি বৃহৎ প্রকল্প নিয়েছি, তো ইন্ডিয়া সেখানে ফিন্যান্স করতে চায়। যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে সেটি আমাদের নিড অনুযায়ী হতে হবে। দিল্লি তো আমাদের চেয়ে আমাদের কাছে, বেজিং একটু দূরে। তাদের সেখানে যেহেতু ইলেকশন, সেই ইলেকশন শেষ না হওয়া পর্যন্ত তো কখন সফর হবে সেটি নির্ধারণ করা যাচ্ছে না। পরে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন সফররত পররাষ্ট্র সচিব। মাসুদ বিন মোমেন বলেন, ভারতের নতুন সরকার গঠনের পর গঙ্গা ও তিস্তা চুক্তি বাস্তবায়নের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হতে পারে। ভারতে যেহেতু একটি নতুন সরকার গঠিত হতে যাচ্ছে, সুতরাং আমরা আশাবাদ ব্যক্ত করেছি যে তিস্তা যে চুক্তিটি হয়ে আছে সেটাকে বাস্তবায়িত করার বিষয়ে। তাছাড়া গঙ্গা চুক্তি 2026-এ শেষ হয়ে যাবে, সেটারও কিছু টেকনিক্যাল আলাপ আলোচনা শুরুর ব্যাপারে আমরা ঐকমত্যে পৌঁছেছি। সচিব বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মার্কিনীদের যে অস্বস্তি ছিল তা কেটে গেছে। ডোনাল্ডুর বাংলাদেশ সফর সেই ইঙ্গিত দিচ্ছে বলেও জানান তিনি। ওর আশাটাই তো সেটাই উদ্দেশ্য নিশ্চয়ই, তাই না? যে ইলেকশনের আগে যে সিনারিও ছিল এখন তো সিনারিও সম্পূর্ণ ভিন্ন। আমাদের সাথে এখন আমাদের দেশের স্টেবিলিটি, আমাদের ইকোনমিক প্রসপেক্টস, আমাদের অন্যান্য যে সমস্ত সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট যেগুলো আমরা করছি, সবারই দৃষ্টি আকর্ষিত হয়েছে এবং তার কারণেই তারা আগ্রহ প্রকাশ করছে। এবং এছাড়া আগামী মাসেই ভারতের ওপর দিয়ে নেপাল থেকে বিদ্যুৎ আনার বিষয়টি চূড়ান্ত হয়েছে বলেও জানান পররাষ্ট্র সচিব। ভিসা ইস্যুটা অনেকখানি সহজ হয়ে আসছে আজ থেকে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।
বিশ্ব মা দিবসের শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়া সহ কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে আজ সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এরই মধ্যে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে, তবে শর্ত মেনে কর্মসূচি পালন করতে হবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বাকিটা জানাচ্ছেন সাইফুল রিপন। বিশ্ব মা দিবসে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ দলের কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে শুক্রবার ও শনিবার আলাদা কর্মসূচি করতে চায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও জাতীয়তাবাদী যুবদল। কর্মসূচি পালনের বিষয়ে অবহিত করতে বৃহস্পতিবার সকালে ডিএমপি সদর দপ্তরে যান বিএনপির ৩ সদস্যের প্রতিনিধি দল। প্রায় ঘণ্টাখানেকের বৈঠক শেষে নেতারা জানান, লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত চলবে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন। শুক্রবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির মিছিলের প্রোগ্রাম রয়েছে, বিক্ষোভ মিছিল, এবং শনিবার যুবদলের একটি নির্ধারিত সমাবেশ রয়েছে। সেই সমাবেশ থেকে আমাদের আরও নতুন কর্মসূচি আসবে। সুতরাং আমরা আন্দোলনের মাঠে রয়েছি। যে পর্যন্ত কেয়ারটেকার অধীনে সরকার নির্বাচন না হবে সেই পর্যন্ত আমাদের আন্দোলন চলমান আছে, আমাদের আন্দোলন চলমান থাকবে। 28 অক্টোবরের সহিংসতা নিয়েও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে আলাপ হয় বলে জানান বিএনপি নেতারা। কমপ্লিটলি একটা শান্তিপূর্ণ মহাসমাবেশের কে পণ্ড করার জন্য যেভাবে সেদিন আক্রমণ করা হয়েছে, এটা আমরা কোনোভাবে আশা করি নাই, এবং সেটা আমরা বলেছি যে সেইটাকে পণ্ড করার জন্য বরং আজকে সরকারি দল আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের একটা প্ররোচনা ছিল এবং তারাই আমাদের সমাবেশটাকে পণ্ড করার জন্য সেটা করেছে। মিছিল ও সমাবেশের অনুমতি মিললেও শর্ত মানতে হবে বলছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ডক্টর খন্দকার মহিদুদ্দিন। যে রাজনৈতিক প্রোগ্রাম সেটি আমরা আগেও বলেছি যে কখনো কখনো আমাদের মহানগরবাসীর সুবিধা অসুবিধার কথা চিন্তা করে আমরা এই সকল কার্যক্রমের ব্যাপারে কিছু অনুরোধ করে থাকি, এবং যখন কোনো অনুমতি প্রদান করা হয়ে থাকে তখন কিছু আমরা শর্ত দিয়ে থাকি যেগুলো তারা অনুসরণ করবেন। শর্ত না মানলে প্রথমত বলবো যে এটা পরবর্তীতে আমরা যখন প্রোগ্রামের অনুমতি চাইবে তখন আমরা সেই বিষয়টি বিবেচনায় নেব। এদিকে বিশ্ব মা দিবস ঘিরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় এলাকায় মা আমার দিচ্ছে ডাক, স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক স্লোগানে খালেদা জিয়ার ছবি সম্বলিত পোস্টার উন্মোচন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। গাজায় ইসরায়েলি বর্বরতা বন্ধে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ চেয়ে ঢাকার মার্কিন দূতাবাস অভিমুখে প্রতিবাদী মিছিল ও সমাবেশ করেছে ছাত্র জনতা। দুপুরে রাজধানী উত্তর বাড্ডায় এই কর্মসূচি থেকে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদে গাজায় এখনও গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বিস্তারিত মাহমুদ হাসানের রিপোর্টে থাকছে। গাজায় ইসরায়েলি গণহত্যার জেরে দেশটিকে মার্কিন সহায়তা বন্ধের দাবিতে এই প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছিল বেশ কয়েকটি বামপন্থী সংগঠন। বৃহস্পতিবার দুপুর 12:15টার দিকে রাজধানীর উত্তর বাড্ডার সুবাস্তু টাওয়ারের সামনে থেকে ছাত্র জনতার মিছিল রওনা হয় মার্কিন দূতাবাস অভিমুখে। নিপীড়িত ফিলিস্তিনিদের স্বাধীনতা আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে চলে এমন স্লোগান। মিছিলটি কিছু দূর এগোলেই তাতে বাধা দেয় পুলিশ। পরে প্রগতি সরণির জামালপুর টুইন টাওয়ারের বিপরীত পাশে সমাবেশ করে ছাত্র জনতা। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদে গাজায় এখনো গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। পুরো মানব সভ্যতা আজকে ধূলিসাৎ হয়ে যায়। এই রকম যদি চলতে দেওয়া হয়, সারা দুনিয়ার মানুষ হচ্ছে। যুক্তরাষ্ট্রকে আমরা পরিষ্কার করে বলতে চাই, একদিকে মানবাধিকার গণতন্ত্রের কথা বলবেন, আর ওই প্যালেস্টাইনের গণহত্যায় সহায়তা করবেন। মানুষ আপনাদের এই সব কথা বিশ্বাস করবে না। যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি করে ইসরায়েলি গণহত্যায় সহায়তা বন্ধের আহ্বানও জানায় ছাত্র জনতা। বন্ধ করতে হবে। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা।
সড়কের ঝুঁকি কমাতে নতুন আইনের বাস্তবায়ন দুর্ঘটনা আরও বাড়াতে পারে বলে মনে করছেন যোগাযোগ বিশেষজ্ঞরা। এতে এক্সপ্রেসওয়ে বা মহাসড়কের সুফল থেকে বঞ্চিত হবে নগরবাসী। আর একই সড়কে আলাদা আলাদা গতি হতে পারে চালকদের জন্য বড় বাধা। সড়ক মহাসড়ক ঘুরে আরো জানাচ্ছেন MA আজিম, ছবি তুলেছেন মোহাম্মদ নাইম। সড়ক বা মহাসড়কে গাড়ির গতিসীমা এমন নির্ধারণ নতুন নয়, তবে তা মানছে কজন? দুর্ঘটনা কমাতে তাই এবার আইন করে সড়ক এলাকা ও গাড়ি ভেদে আলাদা আলাদা গতি নির্ধারণ করেছে সরকার। তবে এর বাস্তবায়ন বর্তমান প্রেক্ষাপটে কতটা সম্ভব? সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জারিকৃত নির্দেশনা বলছে, এক্সপ্রেসওয়েতে প্রাইভেট কার, বাস ও মিনি বাসের গতিসীমা হবে ঘন্টায় ৮০ কিলোমিটার, মোটরসাইকেলের ৬০ এবং ট্রাক চলবে ৫০-এ। সিটি কর্পোরেশন, পৌর ও জেলা শহরে মোটরসাইকেল ও ট্রাক ঘন্টায় চলতে পারবে সর্বোচ্চ ৩০ কিলোমিটার গতিতে। গতির নির্দেশিকা বা আইন যেমন প্রয়োজন, তেমনি বাস্তবায়নে নানা পদক্ষেপ জরুরি বলছে যোগাযোগ বিশেষজ্ঞ। যেহেতু একটা গতিসীমা আমরা এখন পেয়েছি, এখন কাজ হচ্ছে এটা বাস্তবায়ন করার জন্য ইঞ্জিনিয়ারিং ট্রিটমেন্ট গ্রহণ করা, সাইন মার্কিং এবং পর্যাপ্ত মেজারগুলো ইনস্টল করা, এনফোর্সমেন্ট এবং এডুকেশন প্রোগ্রাম চালু করা, যাতে চালকদের সচেতন করা যায়। দেশের এক্সপ্রেসওয়ে বা মহাসড়কে এখনো তৈরি হয়নি পৃথক গাড়ির লেন। একই সড়কে ভিন্ন গতিতে গাড়ি চালানো বড় ঝুঁকির দাবি চালকদের। 30 গতিতেও চলতেছে আর ওর পিছে পিছে চলি, তার ওর জন্য ঝুঁকি, ওর জন্যই সবথেকে বেশি ঝুঁকি। আমি জেল খাটবো ফাও। জায়গা জায়গায় আপনার সাইনবোর্ড দিয়ে দেয় যে এত গতি টাইনা যেতে এখানে তো কন্ট্রোলে রাখুন যাবো, নাই তো রাখুন যাবো। একই লাইনে আপনি 50-এর গাড়ি দিয়ে দেন আর একই লাইনে মনে করেন 60-এর লাইনের গাড়ি চলে, তাহলে তো মনে করেন এটা দুর্ঘটনা হবে। এ যোগাযোগ বিশেষজ্ঞের মতে, এক্সপ্রেসওয়েতে সামান্য গতি নির্ধারণ কাম্য নয়। এতে একদিকে যেমন অর্থ ও সময়ের অপচয়, তেমনি দুর্ঘটনার ঝুঁকি বাড়বে। আমি সড়ক তৈরি করলাম প্রসারিত, ঝকঝকে, চকচকে, যেখানে আসলে গতি বাড়ানোর জন্যই সবসময় সে অনেকটা উৎসাহিত দিবে, কিন্তু আমি আবার বলছি যে আমি গতি কম রেখে চালাবো। এটা তো অনেকটা সাংঘর্ষিক। তো সেই জায়গায় আসলে গতিসীমা নির্ধারণ করতে গেলে অবশ্যই সড়ক অবকাঠামোর সাথে সেটা মানানসই হতে হবে। গতিসীমা অমান্যকারীদের 3 মাসের কারাদণ্ড বা 10,000 টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রাখা হয়েছে নির্দেশনায়। MA আজিম, দেশ টিভি, ঢাকা। এ পর্যায়ে সংবাদ সকালে আরো থাকছে। ঈদুল আজহার সামনে রেখে প্রাকৃতিক খাবার দিয়েই পশু মোটা তাজাকরণে ব্যস্ত ভোলায় খামারিরা। ভারতীয় গরু আমদানি বন্ধের দাবি। হজ যাত্রার প্রথম দিনের ব্যবস্থাপনায় সন্তুষ্ট যাত্রীরা। পুরো প্রক্রিয়া অনলাইনে হওয়ায় ভোগান্তি অনেকটাই কমেছে বলে জানান তারা। বৃহস্পতিবার 7টি ফ্লাইটে 2700 যাত্রী বাংলাদেশ ছাড়বে। সকালে বিমান বাংলাদেশের প্রথম ফ্লাইট উদ্বোধন করে ধর্মমন্ত্রী জানান, এবার হজ যাত্রীদের ভোগান্তি কমাতে সর্বোচ্চ তৎপর তারা। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। ইসলামের অন্যতম স্তম্ভ পবিত্র হজ। প্রতিবারে ন্যায় এবারও সারা বিশ্ব থেকে মহান আল্লাহর সন্তুষ্টি ও পরিশুদ্ধি লাভের আশায় কাবার পথে হাজিরা। বুধবার দিবাগত রাত 4টায় 413 হজযাত্রী নিয়ে ঢাকা ছাড়ে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট। দেশবাসীর কাছে দোয়া চাইলেন হজযাত্রীরা। দেশবাসীর সকলের কাছে আমরা দোয়া প্রার্থী, আশাবাদী যে আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সুন্দর রাখে এবং সবার গুনাহ যেন আল্লাহ মাফ করে দেয়, ব্যস্তবাসী করে। বৃহস্পতিবার সকাল 7:20 হজযাত্রীদের নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। হজ ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ জানান কাবার পথের যাত্রীরা। কোথাও বিড়ম্বনার শিকার হয়নি, গাইডও সুন্দর আছেন, গাইডও সার্বক্ষণিক সহায়তা দিচ্ছেন। আমরা তো এবারে প্রথম আসছি, ভালোই আছে, এটুকু তো ভালোই দেখলাম হাজি ক্যাম্পের ভিতরে। সরকারি ব্যবস্থাপনায় আমরা শুনতাম যে এখানে অনেক ঝামেলা হয়, আমার কাছে মনে হচ্ছে যে এটা সবচেয়ে ভালো পদ্ধতি, পুরো অনলাইন সিস্টেম। বাংলাদেশ থেকে যারাই যায় তারা যেন সবাই সরকারি ব্যবস্থাপনায় যায়। শাহজালাল বিমানবন্দরের দ্বিতীয় টার্মিনালে হজ ফ্লাইটের উদ্বোধন করে ধর্মমন্ত্রী আশ্বস্ত করেন, এখনো যারা ভিসা পাননি দ্রুতই সমস্যা নিরসন হয়ে যাবে। হজ ব্যবস্থাপনা একটি দ্বিপাক্ষিক ও সময়বদ্ধ কার্যক্রম। বাংলাদেশ ও রাজ্য সৌদি সরকারের যৌথ ব্যবস্থাপনায় হজের সার্বিক কার্যক্রম সম্পাদিত হয়ে থাকে। আমরা উভয় দেশই পারস্পরিক নিবিড় যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে এই কার্যক্রমটি সফলভাবে সম্পাদন করে আসছে।
হজের সাথে সংশ্লিষ্ট প্রতিটি সংস্থাই তাদের সর্বোচ্চ সেবাটা দিতে বদ্ধপরিকর। আল্লাহ পাকের রহমতে কোথাও কোনো সমস্যা হবে না। এবার হজ যাত্রার জন্য ৮৫,০০০ নিবন্ধন করলেও এখনও প্রায় ৪০,০০০ ভিসা মেলেনি। অবশ্য হাজিদের যাত্রা নির্বিঘ্ন করতে আশকোনার হজ ক্যাম্পেই সম্পন্ন হয় ইমিগ্রেশন। এবার পুরো হজ কার্যক্রম অনলাইনে হয়, কিছুটা কমেছে জালিয়াতি। চাঁদ দেখা সাপেক্ষে ১৬ জুন শুরু হবে চলতি বছরের হজের আনুষ্ঠানিকতা। হজ ফ্লাইট শুরুর প্রথম দিনে সবার আগে মদিনায় পৌঁছে ভারতের হাজিরা। এরপর এক এক করে পাকিস্তান ও বাংলাদেশের হাজিদেরও উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নেয় সৌদি সরকার। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল। সিরাজগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুটির কাজ এগিয়ে চলছে। এরই মধ্যে শেষ হয়েছে ৮৪% কাজ। ৫০টি পিআর এর উপর ৪৯টি স্প্যান বসিয়ে দৃশ্যমান হয়েছে সেতুটির পুরো ৪.৮ কিলোমিটার সুপার স্ট্রাকচার। আগামী ডিসেম্বরে সেতুটির নির্মাণ কাজ সম্পন্ন হবে বলে আশা কর্তৃপক্ষের। সিরাজগঞ্জ থেকে সহকর্মী সাইম উদ্দিনের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। জাপান ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে ৪.৮ কিলোমিটার দৈর্ঘ্যের বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুটি এখন পুরোপুরি দৃশ্যমান। সেতুতে বসানো হয়েছে ৫০টি পিয়ার। প্রতি ২টি পিয়ারের মাঝখানে একটি করে মোট ৪৯টি স্প্যান বসানো শেষ হয়েছে। সেতুর উপরে রেল লাইন স্থাপন শেষ হয়েছে ২.২৫ কিলোমিটার। রেল সেতুতে ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণও শেষ দিকে। এখন অ্যাডজাস্টমেন্টের কাজ চলছে বলে জানান সংশ্লিষ্টরা। বাকি কাজগুলো যথাসময়ে শেষ হবে বলে আশা করছেন তারা। আমাদের পিয়ার পুরো কমপ্লিট হয়ে গেছে, দেখছেন আমাদের পুরো স্প্যান কমপ্লিট হয়ে গেছে। আমাদের ইমপ্যাক্টমেন্টের কাজটা শেষ হয়ে গেছে, ট্রেনিং এর কাজটা আমাদের এখানে চলমান রয়েছে। ইনশাআল্লাহ সবই যতটুকু কাজ হয়েছে সবই আমরা সময়ের সঙ্গে পরিকল্পনার সঙ্গে এবং কোয়ালিটিফুলভাবে করতে পেরেছি। বাকিটুকু খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। এরই মধ্যে ৮৪% কাজ শেষ হয়েছে বলে জানান সেতুটির প্রকল্প পরিচালক। সেতুর পূর্ব পার অর্থাৎ টাঙ্গাইল অংশের কাজ আগামী আগস্টে এবং পশ্চিম পার সিরাজগঞ্জ অংশের কাজ আগামী ডিসেম্বরের মধ্যেই শেষ হবে বলে জানান তিনি। পর্যায়ে আসলে ওভারঅল অগ্রগতি ৮৪%। WD2 পোর্শনে সুপার স্ট্রাকচারের কিছু অ্যাডজাস্টমেন্টের কাজ চলতেছে। কাজ আমাদের জুনের আগেই শেষ হয়ে যাবে। আর WD2 প্যাকেজের যে মাইনর ওয়ার্কগুলো সেটা সম্পাদন শেষে আমরা ডিসেম্বরের শেষ নাগাদ এই কাজটা আসলে পুরোপুরি কমপ্লিট করতে পারবো। রেল সেতুর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১৬,৭৮০ কোটি টাকা। নিউজ ডেস্ক, দেশ টিভি। কুড়িগ্রামে ইউনিয়ন পর্যায়ে কৃষি সুপারভাইজারদের জন্য নির্মিত ১১৫টি কোয়ার্টার ব্যবহার না করায় পরিত্যক্ত হয়ে পড়েছে। অযত্ন অবহেলায় চুরি হয়ে গেছে সব ভবনের দরজা, জানালা, দেয়ালের ইট সহ মূল্যবান সব উপকরণ। এতে নষ্ট হয়েছে সরকারের কৃষি সেবা দেওয়ার লক্ষ্য। সেই সঙ্গে অপচয় হয়েছে বিপুল অঙ্কের সরকারি অর্থ। সহকর্মী মনোয়ার হোসেন লিটনের তথ্য ও ছবিতে শরীফুল ইসলামের প্রতিবেদন। দেশের উত্তরের কৃষি নির্ভর জেলা কুড়িগ্রামে কৃষকদের দোরগোড়ায় কৃষি সেবা পৌঁছে দিতে ইউনিয়ন পর্যায়ে সুপারভাইজারদের জন্য ১৯৮৮ সালে প্রায় ১৭ কোটি টাকা ব্যয়ে ১১৫টি বিএস কোয়ার্টার নির্মাণ করা হয়। নির্মাণের পর কিছুদিন ব্যবহার হলেও গত ২০ বছর অব্যবহৃত থাকায় ভবনগুলো এখন পুরোই জরাজীর্ণ। জঙ্গলে পরিণত হয়েছে ভবনগুলো। চুরি হয়ে গেছে কোয়ার্টারের দরজা, জানালা, ইট সহ নানা উপকরণ। মলমূত্রের ভাগারে পরিণত হয়েছে এসব কোয়ার্টার। কিছু এলাকায় গ্রামের প্রভাবশালীরা পরিত্যক্ত ভবন দখলে নিতে টাঙিয়েছে বিভিন্ন সংগঠনের সাইনবোর্ড। স্থানীয় কৃষকদের অভিযোগ, কৃষি বিভাগের উদাসীনতা, অবহেলা আর গাফিলতিতে এসব ভবন দিনে দিনে নষ্ট হচ্ছে। এতে সরকারের মহৎ উদ্দেশ্য ভেস্তে যাওয়ার পাশাপাশি অপচয় হয়েছে কোটি কোটি টাকা। কৃষি সেবা থেকে বঞ্চিত হচ্ছে কুড়িগ্রামের কৃষকরাও। বিগত ১৭-১৮ বছর থেকে অদ্যাবধি পর্যন্ত সেই বিএস কোয়ার্টারে কোনো প্রকার কোনো ব্লক সুপারভাইজার থাকেন না। জনসাধারণকে যে আমরা বিএসের কাছে যে সেবাটা পাই সেই সেবাটাও আমরা পাচ্ছি না। সরকারের কাছে জোর দাবি বিএস কোয়ার্টার সমস্যা করিয়া বিএসরা যেন এখানে থাকতে পারে, তাদের কাছে যেন সাধারণ কৃষক পরামর্শ নিতে পারে। খেতে হান ফেলাইলো
একটা পোকা ধরিলে আসবো বিএসএ রেডি আসি পরামর্শ নেবো, তার কোনোই পাইনি। তবে কৃষি বিভাগ বলছে ভবনগুলো পরিত্যক্ত হওয়ায় সেগুলো ব্যবহার করা যাচ্ছে না। কিছু ভবন মেরামতের পর কৃষি অফিসারদের জন্য বরাদ্দ দেওয়া হবে। সেই সঙ্গে বিএসদের আবাসনের জন্য নতুন প্রকল্পের কথাও জানান এই কৃষি কর্মকর্তা। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে অনেক জায়গায় নতুন করে ভবন নির্মাণ করা হচ্ছে। আশা করছি আমাদের কুড়িগ্রাম জেলার যে ভবনগুলো পরিত্যক্ত হয়েছে এগুলো পরবর্তীতে প্রকল্প আকারে নতুন ভবন তৈরি হবে এবং কৃষকদের সেবা দেওয়ার ক্ষেত্রে সেটি একটি ভূমিকা রাখবে। কুড়িগ্রামকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে প্রান্তিক পর্যায়ে কৃষি সেবা পৌঁছাতে বিএস কোয়ার্টারগুলো সংস্কারের দাবি সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকালে আরো থাকছে। জয়ের লক্ষ্যে আজ মিরপুরের চতুর্থ টি-20তে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। খেলা শুরু সন্ধ্যা 6টায়। কোরবানি ঈদ সামনে রেখে গরু মোটা তাজাকরণে ব্যস্ত ভোলার খামারিরা। প্রাকৃতিক খাবার দিয়ে বিক্রির জন্য পশু প্রস্তুত করছেন তারা। তবে পশু খাদ্যের দাম, শ্রমিকের মজুরি বাড়লেও লাভের আশা খামারিদের। এজন্য ভারতীয় গরু আমদানি বন্ধের দাবি জানিয়েছে তারা। এদিকে কেমিক্যাল দিয়ে গরু মোটা তাজাকরণ ঠেকাতে ব্যবস্থা নিচ্ছে প্রাণী সম্পদ বিভাগ। সহকর্মী ছোট শাহ রিপোর্টে আমরা বিস্তারিত জানবো। প্রাকৃতিক খাবারে গরু লালন পালন করায় ভোলার গরুর চাহিদা রয়েছে সারা দেশে। তাই কোরবানির সামনে রেখে গরু মোটাতাজাকরণে এখানকার খামারিদের ব্যস্ততা বেড়েছে কয়েক গুণ। তবে এবছর পশু খাদ্যের দাম কিছুটা বেশি থাকায় সঠিক দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা। ভুসি টুসি খাওয়াইতে আসি, আর ওই ন্যাচারাল ভাবে এমনি কাঁচা ঘাস, এই খড়কুটা এগুলা খাওয়াইতে আসি। এই এখন যদি ঈদের সময় বাজার যদি ভালো থাকে তাহলে আর কি মোটামুটি লাভে আশা করা যায়। একটা ফার্মের 120টা বেতন সব মিলিয়ে মহাজনে অনেক টাকা খরচা। এখন যদি মহাজন মনে করেন যদি আমরা ঈদে যদি আলহামদুলিল্লাহ ভালো দাম পাই, হয়তো আমরা লাভবান হতে পারি, বাকিটা আল্লাহ পাকের। গরু পরিচর্যা করতে যে খরচ হয়েছে, যদি বাজার ভালো দাম পাই তাহলে আশা করি লাভবান হতে পারব। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির হাওয়া লেগেছে পশু পরিচর্যায়, বেড়েছে পশু খাদ্যের দামও। তবে কোরবানিতে ভালো দামের আশা করলেও খামারিদের চিন্তায় ফেলেছে ভারতীয় গরু আমদানি নিয়ে। ভারতীয় গরু দেশে এলে লোকসান গুনতে হবে খামারিদের। ভুসির দাম বেশি, তারপর আমরা ভুসি দিয়ে এবং আর্টিফিশিয়াল খাবার না দিয়ে দেশীয় প্রযুক্তি ভাবে আমরা গরুকে লালন পালন করে কোরবানির জন্য প্রস্তুতি চাচ্ছি। সেই মুহূর্তে যদি ইন্ডিয়া থেকে গরু আসে তাহলে আমরা লোকসানে পড়বো। এদিকে কোনোভাবেই যাতে খামারে কেমিক্যাল দিয়ে গরু মোটাতাজাকরণ বা হাটে রোগাক্রান্ত গরু বিক্রি করতে না পারে সেজন্য ভেটেরিনারি টিম বসানোর কথা জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। বিভিন্ন উপজেলার অফিসারগণ এবং কর্মচারীগণ সার্বক্ষণিকভাবে পরামর্শ দিচ্ছেন যে প্রাকৃতিকভাবে লালন পালন করার জন্য কোনোভাবে যাতে কোনো বিষাক্ত এই কেমিক্যাল ব্যবহার না করে সেজন্য সার্বক্ষণিক মনিটরিং রাখা হচ্ছে এবং ভবিষ্যতে মনিটরিং রাখা হবে। এবছর জেলায় 85,000 গরুর চাহিদার বিপরীতে কোরবানিযোগ্য গরু প্রস্তুত রয়েছে 92,000। 103টি গরুর হাটের পাশাপাশি অনলাইনে অন্তত 4,000 পশু বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে প্রাণী সম্পদ বিভাগ। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। ঝালকাঠিতে এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে বড় উৎপাদন। আবহাওয়া অনুকূলে থাকায় এবার হেক্টর প্রতি উৎপাদন হয়েছে 6 মেট্রিক টন। আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বাড়ায় সহজেই ধান ঘরে তুলতে পারছেন কৃষকরা। তবে ধানের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় তারা। সহকর্মী আরিফুর রহমানের তথ্য ও ছবিতে প্রতিবেদনটি জানাচ্ছেন ফারজানা ইসলাম। ঝালকাঠি জেলার বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন পাকা বোরো ধান। শ্রমিক আর আধুনিক যন্ত্রের মাধ্যমে চলছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। প্রথম দিকে 1200 টাকা মন ধরে ধান বিক্রি হলেও বর্তমানে পাওয়া যাচ্ছে 1000 থেকে 1050 টাকা। শেষ পর্যন্ত এ দামও পাওয়া যাবে কিনা তা নিয়ে শঙ্কা কৃষকদের। তারা বলছেন প্রতি বছর নানা অজুহাতে অধিকাংশ কৃষকের কাছ থেকে ধান নিতে চান না খাদ্য গুদাম কর্তৃপক্ষ। এছাড়া বাজারে ধান বিক্রি করতে গেলে সেখানেও মধ্যস্থ ভোগীদের কারণে ন্যায্য দাম থেকে বঞ্চিত হন কৃষক। তাই উপযুক্ত দামে সরকারিভাবে সরাসরি ধান কেনার দাবি তাদের। আমাকে ফলন আল্লাহর রহমতে খুব ভালো হয়েছে, দামটা একটু কম, একটু ভালো হইলে আমাকে কৃষক একটু ভালো হইতে। আমরা বাহিরের পাইকারের কাছে ধান বিক্রি করতে পারলে আমরা অনেক 150-200 টাকা মন প্রতি বৃদ্ধি পাইতাম। পরামর্শ সাপেক্ষে যদি ধানটা সরকার সরাসরি নিত কিন্তু তাহলে আমরা কৃষকরা লাভবান হইতাম।
আগামী 31 আগস্ট পর্যন্ত কৃষকদের কাছ থেকে নির্ধারিত দামে বাছাইকৃত বোরো ধান ও চাল সংগ্রহ চলবে। এক্ষেত্রে অ্যাপসের মাধ্যমে কৃষক নির্বাচনের কথা জানালেন খাদ্য বিভাগের এ কর্মকর্তা। অ্যাপসের মাধ্যমে কৃষক নির্বাচিত করা হবে। কৃষকরা গুদামে ধান নিয়ে আসলে তাদের মান যাচাই করে মানসম্মত বিনির্দেশ মোতাবেক ধান সংগ্রহ করা হবে। সরকারি প্রণোদনা ও সঠিক পরামর্শ দেয়ায় এবছর বোরো ধানের ফলন ভালো হয়েছে। অপেক্ষা করে বিক্রি করতে পারলে ধানের আরও ভালো দাম পাবেন কৃষক। বোরো চাষ যেন নতুন নতুন আধুনিক জাত এবং প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বোরো চাষকে টেকসই এবং অধিক ফলন উৎপাদন পাওয়ার কারণে কিন্তু কৃষক ভাইরা বোরো চাষে দিন দিন উৎসাহিত হয়ে উঠছে। এবছর জেলায় 13,750 হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে। ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 82,500 মেট্রিক টন। এ থেকে 55,000 মেট্রিক টন চাল পাওয়া যাবে বলে মনে করছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল।